এখন যাকে আপনাদের সাথে আলাপ করিয়ে দিতে চাই আমাদের খুব পছন্দের একজন মানুষ। আজ থেকে অনেক বছর আগ থেকে তার সাথে আমাদের সাথে এই যোগাযোগ সম্পর্ক এবং তিনি ধীরে ধীরে তার মতো করে চেষ্টা করেছেন তার অবস্থান থেকে তার মতো আরও অসংখ্য তরুণকে স্বাবলম্বী করে তুলবার ব্যাপারে। চাকরি করব না, আমরা চাকরি দেব, এই মতাদর্শে তিনি বিশ্বাসী। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বলছি প্রমি নাহিদের কথা। আমাদের সাথে আছেন তিনি, মূলত উদ্যোক্তা হিসেবে তাকে আজ পরিচয় করে দিতে চাই। কেমন আছি প্রমি? শুভ সকাল, স্বাগত সকালে বাংলাদেশে। শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? চমৎকার। এবং এই ঈদের জাস্ট আসছে এই সময় আমরা যেটা এবার দেখলাম, প্রমি একদম সরাসরি আমরা আসলে আমাদের টপিকেই চলে যাই। উদ্যোক্তা যদি আমরা চিন্তা করে দেখি, এবার ঈদ মেলাগুলো কিন্তু তারাই প্রাধান্য পেয়েছে। বড় বড় ব্যবসাগুলোর পাশাপাশি কিন্তু প্রচুর উদ্যোক্তা আসলে আমরা দেখেছি। এই যে বাংলাদেশের উদ্যোক্তা হওয়ার মাইন্ডসেট, এটা আসলে কবে থেকে শুরু হয়েছে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি যদি একটু ছোট্ট এবং একটা আপনি এটার ব্যাকগ্রাউন্ড সাথে কবে সম্পৃক্ত হলেন? আচ্ছা, ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড যদি বলি, ধরেন আমি কেন উদ্যোক্তা হলাম আসলে। আমার কাছে মনে হয় যে আমি স্বাধীনভাবে কিছু করতে চাই এবং আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি নিজে কাজ করতে চাই। আমি চাকরি করাটাকে খারাপভাবে বলতেছি না, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি নিজে যদি কিছু নিজের ড্রিমটাকে আমি নিজে পূরণ করব। হ্যাঁ, তো সেটা আর একটা ব্যাপার ছিল যে আমি 9টা-5টা জব করবো না। বাট এখন উদ্যোক্তা হওয়ার পরে মনে হচ্ছে আমি আসলে 24 ঘন্টাই দৌড়ের উপরে থাকতেছি। এটা হচ্ছে। আর আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 3 কোটি লোক বেকার, যাদের আসলে কাজ নাই। আমরা সবসময় ডেমোগ্রাফিক সুবিধার কথা বলি যে আমাদের প্রায় 65% আমাদের হচ্ছে 18 থেকে 35 বছর বয়সী আছে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ, অপরচুনিটি। একদিকে আমাদের বেকার সমস্যা আছে এবং সেখানে আপনি কিন্তু দেখেন প্রতি বছর আমাদের প্রায় 25 লক্ষ তরুণ তরুণী আমাদের কর্মবাজারে আসতেছে। এটা কিন্তু কোনোভাবেই সরকারি চাকরি কিংবা বেসরকারিভাবে সম্ভব না, আমাদের এই বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তো সেখানে আমার কাছে মনে হয় যে আমরা যদি বিপুল পরিমাণ উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে আমাদের এই সমস্যাটা অনেকখানি সলভ হতে পারে। একটা ছোট্ট উদাহরণ আমি এখানে দিতে পারি। গত বিসিএস পরীক্ষায় 46তম পরীক্ষাতে তখন সেখানে মোট আসন হচ্ছে 3140। সেখানে আপনারা কোনো আইডিয়া করতে পারেন কত সংখ্যক আবেদন ছিল? আমার যদি হিসাব ভুল না করে অন্তত 20 গুণ সম্ভবত শিক্ষার্থী সেখানে ছিলেন। 3.5 লক্ষ আবেদন ছিল সেখানে। 100 কোটি। তার মানে এটা আমাদের জন্য, এটা উন্নত বিশ্বেও একই প্রবলেম আছে, বাট আমাদের ক্ষেত্রে যেটা হলো আমাদের প্রচুর পরিমাণে উদ্যোক্তা যদি তৈরি করতে পারি তাহলে আমাদের এই সমস্যাটা অনেকখানি হয়তো সলভ করা সম্ভব। প্রমি, আমরা একটা সবসময় একটা কথা বলি যে ইকোসিস্টেম তৈরি হয়েছে কিনা, কারণ প্রচুর আমরা উদ্যোক্তা তৈরি করছি, এটার কনজিউমার মার্কেট আমাদের তৈরি হয়েছে কিনা। এখনো যে সকল ক্ষেত্রগুলো আনটাচ আনট্যাপড রয়েছে সেখানে যদি উদ্যোক্তা হিসেবে কাউকে প্লেস করা যায় তার জন্য বাজারটা প্রস্তুত আছে কিনা বাংলাদেশে, আপনার অভিজ্ঞতা কি বলে? না, আমাদের দেশে এখনো ইকোসিস্টেম আসলে ওইভাবে গড়ে ওঠেনি। আপনি যদি উন্নত বিশ্বে তাকান তাহলে ওখানে দেখবেন যে সিলিকন ভ্যালিতে খুব ভালো রকম ইনভেস্টরদের কাছে যাওয়া যায়। আমি ওখানে গেলে পরে আমার আইডিয়া পিচ করলে আমার একটা ফান্ড পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের দেশে তো সেটা নাই। আমাদের দেশে সবচেয়ে বড় যেটা হয় যে ব্যবসা শুরুতে প্রথম যেটা দরকার হয়, পুঁজিটা দরকার হয়। পুঁজি কালেক্ট করতে গেলে আমাদের তখন নানান সমস্যায় পড়তে হয়। ফ্যামিলি থেকে তো একটা বাধা থাকেই। ফ্যামিলি থেকে কিন্তু কখনোই বলা হয় না তুমি উদ্যোক্তা হও, ফ্যামিলি থেকে বলা হয় যে তুমি আসলে চাকরি করো। আমরা ছোটবেলায় কি পড়ে আসছি? এম ইন লাইফ পড়ে আসছি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো। কখনোই কিন্তু আমরা বলি না যে উদ্যোক্তা হবো। তো আমাদের দেশে এটা হচ্ছে আমার কমার্সে পড়ুয়া বন্ধু এম ইন লাইফ ডক্টর লিখেছে। এমনকি আমাদের দেশে যদি এত বাধা, সমাজ থেকে পরিবার থেকে একটা বাধা থাকেই, তারপরেও যদি কেউ উদ্যোক্তা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার উদ্যোক্তা হলো সমাজে সে অ্যাকসেপ্ট থাকে না তাকে। হয়তো আমরা এমনকি বিয়ের বাজারেও আপনি যদি যান দেখবেন যে ছেলে যদি উদ্যোক্তা হয় তাহলে মেয়ে পক্ষ আসলে পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টার সাথে আমি একদম 100% এগ্রি করি, বিকজ আমার ক্লাসরুমে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু অলরেডি এস্টাবলিশ, তারা কাজ করছে, তারা এস্টাবলিশ, কিন্তু তারপর তার কাছে ডিগ্রি এবং ওই সার্টিফিকেটটা দরকার জাস্ট বিয়ে করার জন্য, বিকজ সার্টিফিকেট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসলে পাত্রী তাকে দেয়া হচ্ছে। কি মনে হয় মাইন্ডসেট বদলাবে আদৌ বাংলাদেশে? এখন অনেকখানি বদলাচ্ছে। এর একটা বড় কারণ হলো এখন কিন্তু চাইলে আমরা অনলাইনে কিন্তু অনেক ব্যবসা হচ্ছে। দেখেন, আপনি ঈদ কেন্দ্রিক প্রস্তুতির কথা বললেন, তো সেখানে দেখেন এখন কিন্তু আমরা চাইলেই ফিজিক্যাল সব দরকার পড়তেছে না। আমরা কিন্তু চাইলে এখন অনলাইনে, সেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা এই ব্যবসাটা চালিয়ে নেওয়া যাচ্ছে। তো এটা, এই সুযোগটা কিছুদিন আগেও ছিল না। এখন আমাদের দেশে প্রায় 5 লক্ষ উদ্যোক্তা কেন্দ্রিক ফেসবুক পেজ আছে এবং 2.5 লক্ষ ফেসবুক পেজ কিন্তু খুব অ্যাক্টিভলি কেনাবেচা করতেছে।
এবং আমি এফ কমার্সের কথা বলতেছি, বাট টোটাল অনলাইনেরও কিন্তু প্রায় 55% এফ কমার্স থেকে আসতেছে। তো এটা একটা বড় সুযোগ আগে নারীদের ক্ষেত্রে যেটা হয় আর কি। আমাদের অনেক নারী উদ্যোক্তাকে আমরা দেখি তারা হয়তো বাসায় বসে নানান সমস্যার কারণে বাইরে হতে যেতে পারতেছে না, কিন্তু সে এটা বাসায় বসে সে কোনো প্রকার ফিজিক্যাল শপ ছাড়া সে কিন্তু তার প্রোডাক্টটা সে অনলাইনে সেল করতে পারতেছে। এটা আমাদের জন্য একটা খুবই পজিটিভ দিক। আগে এই সুবিধাটা হয়তো ছিল না, কারণ নারীদের জন্য এটা খুব একটা একটু বাজারের সাইজটা আমরা জেনে নিই না। 5 লক্ষ পেজ শুনেই কিন্তু রুনিয়া ভালো লাগছে। এইবার ঈদের কথাই রুনিয়া যেই প্রসঙ্গটা শুরু করলো, একটা তুলনামূলক যদি বাজারটা আমরা বিবেচনা করি, এইবার ঈদে কি মনে হয় কত টাকার আনুমানিক কেনাবেচা অনলাইনে এফ কমার্স দিয়ে হবে? এই মুহূর্তে আমাদের ফেসবুকে যেমন আমরা বলে থাকি যে 5 লক্ষ পেজ আছে, এটা অনেক ক্ষেত্রে এটা আসলে সঠিক হিসাবটা পাওয়া যায় না। আমরা অনুমান ভিত্তিক বলে থাকি যে 5 লক্ষ থেকে 10 লক্ষ পেজ আছে। যেমন গত বছরে আমাদের এটার একটা রাফ হিসাব ছিল যে প্রায় 5,000 কোটি টাকার মতো একটা হিসাব ছিল। তো এটারও আসলে আমাদের এক্সাক্ট ডাটাটা পাওয়া খুব টাফ, বাট আমরা অনুমান করে বলতে পারি যে এটা এই পরিমাণ কেনাবেচা হয়ে থাকে এখানে। এবং এফকম মানে আমরা যদি দেখি যে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটটা তৈরি হয়েছে, সেটা বেশ একটা ইন্টারেস্টিং যে আসলে আমাকে এখানে অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্টে পে করতে হচ্ছে না, এটা মার্কেটিং স্টাইলটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবার আমাদের মধ্যে যে সবারই কম বেশি চোখে পড়েছে যে লাচ্ছা সেমাইয়ের একটা দুটো ব্র্যান্ড, তারা হিউজ প্রফিটে মানে চিন্তা করার বাইরেই এত বড় দামে তারা বিক্রি করছে, কিন্তু বিক্রি হচ্ছে বিকজ তারা মার্কেটটা তৈরি করেছে। এখান থেকে আসলে আমি যদি জিজ্ঞেস করি যে কি কি ধরনের উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হয়েছে, মানে কি কি ধরনের ব্যবসা আসলে করছে মানুষ, এবং সেই সাথে আরেকটা প্রশ্ন করতে চাই, কি কি স্কোপ এখনো খালি আছে বলে আপনার মনে হয়? আমরা মনে হয় যেহেতু বড় উত্তর, একটা বিরতি থেকে ফিরে এসে আমরা উত্তরটা নেই। আচ্ছা, আমরা প্রথমে একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি, তবে কোথাও যাবে না, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর খুঁজবো আজ। একটা প্রশ্ন ছিল, প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যখনই আমরা এই যে উদ্যোক্তা মনে করি, তখনই আসলে আমাদের মানে স্পেশালি নারী উদ্যোক্তা বলতে আমরা দেখি হয়তো ব্যাগ অথবা সেলোয়ার কামিজ কাপড় বিক্রি করছে বা প্রসাধনী বিক্রি করছে। তো তার বাইরেও কি তারা কিছু করছে কিনা যেটা আসলে আমরা জানি না, এবং এখনো মার্কেটে কোথায় কোথায় গ্যাপ আছে? আচ্ছা, আমি কিছুদিন আগে চিটাগাংয়ে একটা প্রোগ্রামে যাই, সেখানে আমাদের একটা মেন্টরশিপ প্রোগ্রাম ছিল। তো ওখানে আমি চিটাগাং ইউনিভার্সিটির একজন আপুকে দেখি, যিনি হচ্ছে গিয়ে স্কুটি রাইড শিখাচ্ছে শুধুমাত্র ফর ফিমেল, মানে মেয়েদেরকে স্কুটি রাইড শেখাচ্ছে। তো এর বাইরে অনেক ইন্টারেস্টিং কাজ হচ্ছে। আমরা হয়তো নারী উদ্যোক্তা বলতেই সব সময় বুঝি যে বুটিক, হোমমেড ফুড বা বিউটি পার্লার। এর বাইরে আইটিতে কিন্তু একটা বড় সংখ্যক নারীরা এখন আসতেছেন। সো এটা আমাদের জন্য পজিটিভ একটা সাইড। এর বাইরে আমি উত্তরাতে আমি কিছুদিন আগে একটা ডে কেয়ার সেন্টারে ঘুরে আসছি, তারপর এরকম ওল্ড হোম ঘুরে আসছি। তো অনেক কিছুতেই নারীরা উদ্যোক্তারা ইনভলভ হচ্ছেন। বুটিকের বাইরে আরো আমাদের মনে হয় যে একটা বড় গ্যাপ আছে। সো আমাদের যেহেতু মার্কেট সাইজটা অনেক বড়, এই ঢাকা শহরে কিন্তু প্রায় শুধু ঢাকা শহরে আমাদের প্রায় 3 কোটি, আমরা যদি ধরে থাকি আর কি 3 কোটি লোকজন আছেন। সো এখানে আমাদের চাইলে আরো অনেক ইউনিক প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসতে পারে আমাদের নারীরা। প্রমিক, তাহলে একটু অপোজিটের সাইডে যে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যে পরিমাণে পজিটিভলি ইন্টারনেট পেনিট্রেশন, 3 কোটি মানুষের মধ্যে যে পরিমাণে মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, কত শতাংশ মানুষ কেনাকাটা করছেন এই মুহূর্তে অনলাইনে? এটার কি কোনো হিসাব আছে কিনা, বা আনুমানিকভাবে বলা যায়? আনুমানিকভাবে বলা হয় প্রায় 20 to 25%। 20 to 25%, তার মানে এখনো 70% মার্কেট আনটাচড। এই 20 to 25% দিয়ে কি প্রফিটেবল একটা বিজনেস স্ট্রাকচারে পৌঁছা যায়? যেহেতু আমাদের দেশে মার্কেট সাইজটা একটু বড়, আমি আগেও বলছি যে আমাদের দেশে জনসংখ্যার তো শেষ নেই। সো ঢাকা শহরে 3 কোটি লোক বসবাস করে। তো আপনি যদি একটা ছোট্ট সার্ভিস বা প্রোডাক্টে যদি আপনি কোয়ান্টিটি খুব কম প্রফিট করেন, কিন্তু দিন শেষে এটা কিন্তু অ্যামাউন্টটা অনেক বড় হয়, কারণ আমি নাম্বারসে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, নাম্বারসে বেড়ে যাচ্ছে। সো এটা দিয়ে অনেক কিছু সম্ভব আমাদের দেশে উদ্যোগ তৈরি করা। আর কি কি এখন অপরচুনিটিস বাকি আছে যেটাকে আসলে আমরা ট্যাপ এক্সপ্লোর করতে পারি? কোন কোন সেক্টরে আমরা অনলাইন দিয়ে এখন অনেক কিছুই আমরা চেষ্টা করতেছি। যেটা হয় আগে আমি একটু আগে বলতেছিলাম যে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হয় যে ওনারা ফিজিক্যাল শপ ছিল না, এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এখন কিন্তু রিল আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। আমরা প্রচুর রিল দেখি অবসর সময়ে। তো সেখান থেকে কিন্তু এই উদ্যোগগুলো আমরা চাইলে কিন্তু প্রমোশনগুলো হচ্ছে এখানে। এর বাইরে আমাদের জন্য একটা বড় অপরচুনিটি হতে পারে, আমি একটু আগে বললাম যে একটু ইউনিক অনেক ধরনের উদ্যোগ আসতেছে। যেমন আমরা স্কুটি রাইডের কথা বললাম, তারপর আইটিতে এই মুহূর্তে নারীরা অনেকে আসতেছে। হ্যাঁ, তো এর পাশাপাশি অনেকে এগিয়ে আসতেছে আমাদের উদ্যোগগুলো। প্রবীণ নাহিদ, আমি ধরলাম আমাদের এই কথোপকথন আজ প্রথমবারের মতো কেউ শুনছে, আপনাকেও প্রথমবারের মতো দেখছে, আমাদেরও প্রথমবারের মতো দেখছে। সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতো অনেক লম্বা সময়, কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তা আমাদের কানেক্ট করে দিয়েছে। আজ থেকে তার কি করণীয়, কি করা উচিত, কিভাবে সে ক্রমান্বয়ে নিজেকে
তৈরি করতে পারবে একজন উদ্যোক্তা হিসেবে? উদ্যোক্তা হওয়ার জন্য আমি শুরুতেই বলেছি যে আসলে উদ্যোক্তা হওয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে ফ্যামিলি। সো আমার মনে হয় ফ্যামিলিকে যে কোনোভাবে হোক রাজি করাইতে হবে। আমি নিজে যদি আমি চাকরি করতাম তাহলে আমার কর্মজীবনে প্রবেশ হয়তো আরেকটু ইজি হইতো, কিন্তু যখন আমি ব্যবসা শুরু করছি তখন ফ্যামিলি থেকে আমাকে অনেক বাধা দেওয়া হয়েছে কেন আসলে উদ্যোক্তা হইতে হবে। তা আমার মনে হয় ফ্যামিলি থেকে আগে আমাকে ফুল সাপোর্টটা নিতে হবে, তারপর আমাদের এখানে উদ্যোক্তাদের জন্য এখন নানান রকম সাপোর্ট আছে, যেমন এখন ব্যাংক বা ভেঞ্চার ক্যাপিটাল আমাদের দেশে আসছে। আর কারো যদি উদ্যোগ দরকার হয় তাহলে সে কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল থেকে তার সেই ফান্ডিংটা সে পেতে পারে। এর বাইরে আমাদের দেশে এখন অন্যান্য নানা রকম মেন্টরশিপ প্রোগ্রাম হচ্ছে। কারো যদি অ্যাকাউন্টিং বা মার্কেটিংয়ে কোনো দুর্বলতা থাকে সে কিন্তু এগুলো জানার চেষ্টা করতেছে। আমি একটা ছোট্ট উদাহরণ এখানে টানি। আমরা ইউনিভার্সিটি লাইফে আমরা প্রচুর কেস কম্পিটিশন দেখি, বিজনেস কেস কম্পিটিশন। একটা পর্যায়ে আমরা কিন্তু খেয়াল করি এই কেস কম্পিটিশনগুলো কিন্তু মার্কেটে আসলে শেষ পর্যন্ত সাস্টেন করে না। এরা অ্যাওয়ার্ড পায়, সব কিছুই পাচ্ছে, কিন্তু পাচ্ছে না, কারণ আমরা অতিরিক্ত ইউনিকনেস নিয়ে ভাবি। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং, ট্রেডিং দিয়েও শুরু করা যাচ্ছে। আমরা এত ইউনিক খুঁজি যে না আমার আইডিয়াটাই সবচেয়ে ইউনিক হইতে হবে। আসলে ইউনিক হওয়ার বাইরেও আমরা যদি চেষ্টা করি, সাস্টেনেবল হওয়াটা জরুরি এবং টিম বন্ডিংটা খুব জরুরি। আমাদের ইউনিভার্সিটি পোলাপানের অনেক আইডিয়া থাকে, তারা হয়তো, কিন্তু যখন আমরা টিম গঠন করতে যাই তখন কে সিও হবে, কে আসলে সিও হবে, এটা নিয়ে একটু সমস্যা হয়। তো এই জায়গাটাতে আমাদের আরো মেন্টরশিপ, ম্যাচুরিটি দরকার আছে। প্লাস বাজার জ্ঞান খুব বেশি আমাদের একটা অভাব থাকে। অনেকেই আমরা ভাবি যে আচ্ছা এটা হয়তো আমি এই প্রোডাক্টটা আমি খুব ভালো পারি। যেমন আমি কিছুদিন আগে দেখতেছিলাম যে কেউ হয়তো খুব ভালো আচার বানায়, তাহলে সে হয়তো আপনার আচারটা নিয়ে শুরু করে দেয়। অনেক একটা লম্বা সময় পরে সে হয়তো টের পায় যে না এটা আমি পারতেছি না। কেউ হয়তো বুটিক নিয়ে খুব ভালো পারে, একটা লম্বা সময় যাওয়ার পরে সে এই মার্কেট স্টাডিটা একটু ভালোভাবে করে আসা উচিত। আমি অবশ্যই উদ্যোগ শুরু করার আগে আমি মনে করি যে বছরখানেক অন্তত আমার জানা উচিত যে আমি কি নিয়ে কাজ করবো এবং সেটা আমি ভালো পারতেছি কিনা। চমৎকার। লাস্ট 30 সেকেন্ড একটা প্রশ্নের উত্তর নিতে চাই প্রমি নাহিদ আপনার কাছ থেকে। ধরুন উৎসবের কেনাকাটা আজ এবং কাল শেষ হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে ডেলিভারির জন্য অনেক উদ্যোক্তা আসলে আটকা পড়ে যাবেন, কারণ শেষ মুহূর্তে ডেলিভারি করা যাবে না। এই ক্রাইসিসগুলোকে মোকাবেলা করে ঈদের ঠিক পরের সপ্তাহ থেকে যখন তিনি কাজ শুরু করবেন তার মেইন টার্গেট কি হওয়া উচিত পোস্ট সেলিব্রেশন? আমার মনে হয় আসলে আমরা প্রি অর্ডার বেসে যাওয়া উচিত। ঈদকে কেন্দ্র করে, যেহেতু ঈদ একটা, আমি সবসময় বলি ঈদ শুধু ধর্মীয় উৎসব না, এটা আসলে আমাদের একটা বড় ইকোনমিক মানে অর্থনৈতিক মৌসুমও। কারণ আমাদের এসএমই উদ্যোক্তারা সবসময় তাকিয়ে থাকে যে আমি ঈদকে কেন্দ্র করে আমার বছরের একটা বড় অংশ এখান থেকে আমার আয় হবে। সো আমরা যদি অতিরিক্ত প্রোডাকশনে চলে যাই, কিংবা কুরিয়ার সার্ভিস ঈদের সময় একটু অনেক চাপ থাকে, আমরা হয়তো অনেকেই এক সপ্তাহ আগে অর্ডার দিয়ে আসলে ঢাকায় হয়তো পেয়ে যায়, কিন্তু ঢাকার বাইরে হয়তো পৌঁছানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার মনে হয় যে কাস্টমারের সঙ্গে একটু স্বচ্ছতা থাকা উচিত। আমি কি প্রোডাক্ট দিচ্ছি, কবে পাওয়া যেতে পারে, এই স্বচ্ছতাটা থাকা উচিত, এবং অবশ্যই প্রি অর্ডার বেসে যাওয়া উচিত। ধন্যবাদ প্রি অর্ডার গেলে আপনাকে, চমৎকার করে বললেন। দর্শক আপনাদের যার যার প্রয়োজন ছিল নিজের মতো করে নিশ্চয়ই বুঝে নিয়েছেন, নতুবা আমাদের ইউটিউবে এবং ফেসবুকে এটা আপলোডেড থাকবে, ওখান থেকে দেখে নেবেন। আরো একবার বিদায় নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও শুভ সকাল। শুভ সকাল।